আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পাকিস্তানে আমেরিকা নতুন একটি ঘাঁটি খুলতে চেয়েছিল ইরানে হামলা চালানোর জন্য, কিন্তু পাকিস্তান তাতে রাজি হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ ইরানের অভ্যন্তরীণ একটা খবর আছে। এমন কিছু বিলবোর্ড তেহরান শহরে স্থাপন করা হয়েছে যে বিলবোর্ডগুলো আমেরিকার জন্য মারাত্মক সব মেসেজ দিচ্ছে। বিলবোর্ড বাট মেসেজগুলো খুব গুরুত্বপূর্ণ। এপাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান একসাথে সৌদি আরব সফরে গেছেন। তাদের এই সফরের উদ্দেশ্য কী, আসল কাজ কী? আজকের আলোচনার সবচেয়ে বড় অংশ যেটা থাকবে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করতে আসলেন, এই যুদ্ধে তার প্রাপ্তিটা কী। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটি আলোচনা ভালো লাগবে। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলছিলাম কি, যে পাকিস্তানে সামরিক ঘাঁটি খুলতে চেয়েছিল আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য। এই প্রস্তাব কবে কখন এক্স্যাক্ট জানা যায়নি, বাট সূত্রের খবর হচ্ছে পাকিস্তানের কাছে এই প্রস্তাব দিয়েছিল আমেরিকা, বাট পাকিস্তান রাজি হয়নি। যদি যুদ্ধ শুরুর আগে হয়ে থাকে তাহলে একটা হিসাব, আর যদি যুদ্ধের পরে, অর্থাৎ এই যে 40 দিনের যুদ্ধ, এর ভেতরে বা এই যে নতুন করে 13-14 দিনের যে যুদ্ধটা গেল, যুদ্ধবিরতির পরে আবার যে যুদ্ধ শুরু হলো, সেই সময় কোন সময় আমি শিওর না, বাট খবরটা এরকম যে পাকিস্তান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সরি বলেছে। যখনই বলুক না কেন, যদিও আগে পরের সাথে একটা হিসাব আছে, যুদ্ধ শুরুর পরে যদি বলে থাকে তাহলে এক হিসাবে এই কারণে বলছি, যুদ্ধ শুরুর পরে ইরান যে পাল্টা আক্রমণ করেছে আমেরিকার বিরুদ্ধে, তাতে আশপাশের সমস্ত দেশ অবাক হয়েছে ইরানের সামরিক সক্ষমতা দেখে। এই জায়গা থেকে যদি বলে যে আমরা এই ঘাঁটি মাটি দিতে পারবো না, এটার সাথে আমরা নেই, তাহলে এক কথা, তার মানে ইরানের সামরিক সক্ষমতা দেখে বলেছে যে দরকার নেই সমস্ত ঝামেলা জড়ানোর, আমরাও ক্ষতিগ্রস্ত হব। আর যদি যুদ্ধ শুরুর আগের কথা হয়ে থাকে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে পাকিস্তান ইরানকে একেবারেই নিকটতম ভ্রাতৃপ্রতিম বন্ধুপ্রতিম দেশ হিসেবেই দেখেছে, প্রতিবেশী দেশ হিসেবেই দেখেছে, এবং প্রতিবেশীর ক্ষতি তারা করতে দিতে চায়নি। এমন হতে পারে। যেটাই হোক, আলটিমেটলি হিসাব এখানে এসে দাঁড়ায় যে পাকিস্তান এখন পর্যন্ত ইরানের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করে এসেছে, মনোভাব দেখিয়েছে, এবং ইরানের ক্ষতি হোক, পাকিস্তান এই রকম কোনো কাজ এখন পর্যন্ত করেনি বলেই আপাতত দেখতে পাচ্ছি। যেমন আমি বলি, এই যে 15 জাতির যে জোট গঠন করেছে, পাকিস্তান কিন্তু অনেক আগেই অ্যাক্টিভ হয়ে যেতে পারত, সেই দিকে যায়নি। সৌদি আরবের সাথে তার প্রতিরক্ষা চুক্তি আছে, এই প্রতিরক্ষা চুক্তির আওতায় ইরানের সাথে কনফ্রন্টেশনে যায়নি। কুয়েতের সাথে প্রতিরক্ষা চুক্তি আগেই ছিল, নতুন করে অ্যাকচুয়ালি সেটা সামনে আনা হলো, ইরানের সাথে কিন্তু কনফ্রন্টেশনে যায়নি। এছাড়া আঞ্চলিক রাজনীতির যে সমস্ত হিসাব নিকাশ, যেমন ইরানের চবাহার বন্দর ভারত ব্যবহার করে এবং সেখানে ইনভেস্ট করেছে। চবাহার বন্দর এবং গোয়াদার বন্দর একদম পাশাপাশি, পাকিস্তানের সীমানায় গোয়াদার বন্দর আর ইরানের সীমানায় চবাহার বন্দর, একদম বেলুচিস্তান সীমান্তে। এই জায়গা থেকে সম্পর্ক কিন্তু অনেক বেশি খারাপ হতে পারত ইরান এবং পাকিস্তানের, কিন্তু তা হয়নি। পাকিস্তানের সাথে ইরানের সম্পর্কটা মোটামুটি ভালোর ভেতর দিয়ে গেছে, এবং ইদানিং সে সম্পর্ক অনেক বেশি উন্নত হয়েছে। এবং এই উন্নত হওয়ার ফলে ইরান যেমন সুবিধা পাচ্ছে, পাকিস্তানের সুবিধা পাচ্ছে এবং অনেক সুবিধা পাবে। ইরানকে কেন্দ্র করে পাকিস্তানের যে ডিপ্লোমেসি এবং যে সমস্ত কর্মকাণ্ড, তার একটা বিরাট ইতিবাচক প্রভাব পড়েছে মুসলিম বিশ্বে, সারা বিশ্বে তো বটেই, মুসলিম বিশ্বে। এবং পাকিস্তানকে এখন আসলে সবাই অনেকটা মাথায় রাখার মতো করে রাখছে। কুয়েত তার সাথে চুক্তি করছে, কাতার, সৌদি আরব, জর্ডান তাকে বিশেষ মর্যাদা দিচ্ছে, তারপরে সোমালিয়ার সাথে তার চুক্তি হচ্ছে, তুরস্কের সাথে তো আছেই, ইরানের সাথে সম্পর্ক আছে প্রতিবেশী দেশ হিসেবে, চীনের সাথে সম্পর্ক আছে। এই জায়গায়
মানে একটা মধ্যমণি হয়ে গেছে ইদানিংকার দিনগুলোতে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে পাকিস্তান যেহেতু রাজি হয়নি ইরানকে হামলা চালানোর জন্য আমেরিকাকে ঘাঁটি দিতে, এটা অত্যন্ত বড় একটা বিষয় এবং এটা আসলে একটা অনুকরণীয় বিষয় যে প্রতিবেশীর সাথে কিভাবে এরকম বিপদের দিনে পাশে দাঁড়াতে হয়। সীমান্তবর্তী যে দুই প্রতিবেশী দেশ, তাদের ভেতরে এরকম সম্পর্কই থাকতে হয়। দর্শক, আমরা এবার সৌদি জোটের বিষয় নিয়ে একটু কথা বলি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গেছেন, তার সাথে সেনা প্রধান রয়েছেন। সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার সাথে কেন সেনা প্রধান, এটা একটা ব্যাপার। আর সৌদি আরব আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে একটা জোট গঠন করেছে, 15 জাতির জোট, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেটারও একটা ব্যাপার আছে। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তারা দুইজন সৌদি আরব সফরে গেছেন। এই সফরে দুইজনের সাথেই সৌদি রাজা সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তাদের বৈঠক হবে। তারা উমরা পালন করবেন যথারীতি এবং মদিনা শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। এর ভিতরে সবচেয়ে বড় যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে, আমার ধারণা এই যে ইয়েমেনের সাথে সৌদি আরব লড়াই করার জন্য যে 15 জাতির জোট করলো, এখানে কিন্তু হুতিরা পাকিস্তানকে বিশেষ সুবিধা দিয়েছে, তাদের জাহাজ আটকাচ্ছে না। তাইলে পাকিস্তান এখানে কিন্তু নৈতিকভাবে একটা দায়বদ্ধতার ভিতরে পড়েছে। পাশাপাশি ইরানের সাথে তার যে সম্পর্ক এবং হুতিদের সাথে যদি এখন পাকিস্তান সৌদি আরবের হয়ে লড়াই করে, তাহলে মধ্যপ্রাচ্যের অনেক হিসাব বিকাশ কিন্তু পাল্টে যাবে। এই জায়গা থেকে পাকিস্তানকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হচ্ছে। সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক আছে, এটা আমরা জানি। এটা বহু আগে থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতে আরও কতদিন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং ইয়েমেনের সাথে সৌদি আরব এর আগে জোটবদ্ধভাবে লড়াই করেছে, কিন্তু সেই জোটে সরাসরি পাকিস্তান যুক্ত হয়নি। শেহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী 2015 সালে, তখন কিন্তু সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু করে। তখনও কিন্তু নওয়াজ শরীফ সরাসরি সৌদি আরবের পক্ষে দাঁড়িয়ে ইয়েমেনের সাথে যুদ্ধ করেনি, কারণ ভ্রাতৃঘাতী, মুসলিম ভ্রাতৃঘাতী যুদ্ধ হবে, এই কাজটা পাকিস্তান করেনি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেহেতু এখানে সৌদি আরব এবং ইরানের একটা ক্যালকুলেশন, ইকুয়েশন, অনেক কিছু ছিল, এই জায়গা থেকে পাকিস্তান সৌদি আরবের পক্ষে যাবে নাকি ইরানের পক্ষে যাবে, এটা একটা বিরাট ঝামেলার কারণ ছিল। কারণ পাকিস্তান হচ্ছে ইরানের একেবারে প্রতিবেশী দেশ, তার সাথে 900 কিলোমিটার সীমান্ত, আর ওপাশে সৌদি আরবের নিরাপত্তার অনেক কিছু দেখভাল করে পাকিস্তান। তো অথচ দুটোই মুসলিম কান্ট্রি, দুটোই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি। তাহলে কার পক্ষে যাবে এবং কার শত্রু হবে আর কার মিত্র হবে, এটা বিরাট একটা ঝামেলা ছিল। এই ঝামেলায় পাকিস্তান কিন্তু তখন সৌদি আরবের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করেনি। আজকে কি সেই পাকিস্তান সেই নীতি থেকে সরে আসবে হুট করে? এবং এখন তো পরিস্থিতি আরও ক্রিটিক্যাল, কারণ মধ্যপ্রাচ্যে আসলে আমেরিকার অবস্থান থাকবে কিনা, ইরানের ভবিষ্যৎটা কি হবে, এবং মধ্যপ্রাচ্যে যে বিরাট একটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটার শেপটা কি হবে, অনেক কিছু নির্ভর করছে পাকিস্তানের সাথে, অনেক কিছুর সাথে পাকিস্তান জড়িত। আবার হরমুজ প্রণালী যে ইরান আটকে দিয়েছে, এবং ইরান বলছে কি যে এই হরমুজ প্রণালী মালিকানা আমাদের এবং ওমানের, এই যে মালিকানা অর্থাৎ সার্বভৌমত্ব দাবি করা, এই সার্বভৌমত্ব দাবি করার পক্ষে সমর্থন দিয়েছে কিন্তু চীন। ইরানের এই দাবির প্রতি চীনের এই সমর্থন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমেরিকা যে অবস্থান নিয়েছে তার জাস্ট বিপরীত। এবং মধ্যপ্রাচ্যে চীনের যে বিরাট স্বার্থ, সেটা ইরানের মধ্য দিয়েই আদায় হবে। তাহলে চীনের বিরুদ্ধে কি পাকিস্তান চলে যাবে? এটা এক বিরাট প্রশ্ন। এই জায়গায় আমার কাছে মনে হয় সৌদি আরব জোট করেছে, ঠিক আছে, জোটের কার্যকারিতা কি হবে না হবে সেটা একটা প্রশ্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান সম্ভবত সৌদি রাজা
সালমান এবং তার ছেলে মোহাম্মদ বিন সালমান, আমার মনে হয় যে তাদেরকে তিনি এই দুইজন ব্যক্তি বোঝাতে গেছেন বা তাদের সাথে একটা আলাপ আলোচনা দিন দরবার করতে গেছেন যে এই ধরনের জোট করে যদি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয় তাহলে তার নেতিবাচক প্রভাবটা কি পড়বে এবং মধ্যপ্রাচ্যে কার কি সমস্যা, কার কি ক্ষয়ক্ষতি হবে, এইগুলো তারা হয়তো তুলে ধরবেন। এবং ফাইনালি নিশ্চয়ই তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করবে, আমার ধারণা যে এই ধরনের যুদ্ধ পাকিস্তানের জন্য ক্ষতিকর, সৌদি আরবের জন্য ক্ষতিকর, ইরানের জন্য, টোটাল মুসলিম উম্মার জন্য এবং মধ্যপ্রাচ্যের জন্য, সবার জন্যই ক্ষতিকর। এবং এতে আলটিমেটলি লাভবান হবে ইসরায়েল এবং তার সহযোগী শক্তিগুলো। হয়তো পাকিস্তান এই মেসেজ দেওয়ার চেষ্টা করবে। আফটার অল হয়তো চীনের পক্ষ থেকেও কিছু মেসেজ থাকবে। আমার ধারণা যে চীনের কিছু মেসেজ নিয়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সৌদি আরব গেছে, যে চীন কিন্তু এই জিনিসগুলো হয়তো চাইছে না। পাকিস্তানের কথা সৌদি আরবের রাজা বাচ্চারা কতটুকু শুনতে চাইবেন সেটা একটা ব্যাপার, কিন্তু চীনের কথাই তারা চুপ হতে পারে। আমার ধারণা যে সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী দুইজন একসাথে সফর গেছেন এই সমস্ত কারণে। এর সাথে কিন্তু আরও কয়েকজন মন্ত্রী আছেন। পররাষ্ট্রমন্ত্রী তো এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া তথ্যমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী এই সফরে শাহবাজ শরীফের সাথে আছেন। সুপ্রিয় দর্শক, আজকের মূল যে আলোচনাটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে তেহরান শহরকে বিলবোর্ডের শহরে পরিণত করা হয়েছে। তেহরান শহরকে বিলবোর্ডের শহরে পরিণত করা হয়েছে এবং সেখানে বেশ কিছু মেসেজ ক্যারি করছে আমেরিকার জন্য। একটা বিলবোর্ডে দেখানো হয়েছে যে স্ট্যাচু অফ লিবার্টি ভেঙে চুরে পড়ে গেছে। আর একটা বোর্ডে দেখানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা যিনি শহীদ হয়ে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তার মুষ্টিবদ্ধ হাত। আরেকটা বিলবোর্ডে দেখা যাচ্ছে যে কারবালায় যে লাল পতাকা ছিল ইমাম হোসেনের কাছে, সেই পতাকা নিয়ে একজন তরুণ দাঁড়িয়ে। আরেকটা বিলবোর্ডে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী এলাকায় একটা কঙ্কাল পড়ে আছে এবং পারস্য উপসাগর দিয়ে একটি বিরাট বিশাল জাহাজ যাচ্ছে, তাতে লেখা আছে দি পার্সিয়ান গালফ, ফার্সিতে খালিজে ফর্স লেখা রয়েছে। এই যে বিলবোর্ডগুলো, এই বিলবোর্ডগুলো দিয়ে মূল মেসেজ যা বলা হচ্ছে যে আমেরিকা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, কেন তার প্রতিশোধ দেওয়া হবে না। এবং বলা হচ্ছে যে ইমাম হোসেনের অনুসারীরা, কেন তোমরা তোমাদের ইমামকে হত্যার অর্থাৎ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেবে না। জাগিয়ে তোলা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে এবং প্রতিশোধের বাণী এখান থেকে প্রচার করা হচ্ছে। এবং স্ট্যাচু অফ লিবার্টি যে ভেঙে পড়ে গেছে, তার মানে স্ট্যাচু অফ লিবার্টি ন্যায় বিচারের প্রতীক ছিল, ন্যায় বিচারের প্রতীক নেই, এটা ধ্বংস হয়ে গেছে, এটা শেষ, এটা প্রমাণ করা হয়েছে। আর পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এলাকায় যে কঙ্কাল পড়ে রয়েছে, অর্থাৎ আমেরিকা বহুদিন ধরে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, তারা পারেনি, তারা ব্যর্থ। এবং সেখানে ইরানের কন্ট্রোল পরিষ্কার, ইরানের কন্ট্রোল, ইরানের জাহাজ চলাচল করছে, এটা মিন করছে। অর্থাৎ এখানে আমেরিকার জন্য বেশ কিছু মেসেজ আছে। এই মেসেজগুলোর সাকুল্যে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে সেই আলোচনাটাই আসল আলোচনা এবং সেটা আমি এখন করি। আমেরিকা আসলে মধ্যপ্রাচ্যে অভিযান চালিয়ে কি পেয়েছে? তারা ইরানের সরকার পরিবর্তন করতে এসেছিল, তারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে এসেছিল, ইরানের সামরিক সক্ষমতা একদম কমপ্লিটলি মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, ইরানের হাতে কোনো ক্ষেপণাস্ত্র, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না, এরকম করতে চেয়েছিল। এবং ইরানে একটা তাদের মতো করে একটা সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এটা 48 ঘন্টা থেকে 2-4-5 দিনের ভেতরেই করতে চেয়েছিল। কিন্তু ব্যাড লাক, তাদের সরকার পরিবর্তন হয়নি, ইরানে পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা তো দূরে কথা, আরও বেড়েছে। এবং ইরানে তাদের মতো করে সরকার একটা প্রতিষ্ঠা করতে পারেনি। এটা তো গেল পুরনো আলোচনা। নতুন আলোচনা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে
এই হরমুজ প্রণালী খোলা ছিল, বন্ধ করে দিয়েছে এখন ইরান। এখন অনেকগুলো শর্ত শরাতের ভেতর দিয়ে এই হরমুজ প্রণালী ইরানকে দিয়ে খোলাতে হবে, এবং আসলে এই সমস্ত শর্ত শরাইতে ইরান কতদূর রাজি হবে সেটাও এখন প্রশ্ন। অর্থাৎ যুদ্ধের আগে হরমুজ প্রণালী খোলা ছিল, সেই হরমুজ প্রণালী এখন বন্ধ। সেই হরমুজ প্রণালী খুলতে গেলে এখন ইরানকে টাকা দিতে হবে। সেই টাকাটা কি? নগদ ওই যে $300 বিলিয়ন একটা ফান্ড, ওইটা দেওয়ার প্রশ্ন কিন্তু থেকে গেছে। ইরান ওই জায়গা থেকে সরবে না। আবার ইরানের যে সমস্ত বিদেশের তার যে সমস্ত অর্থ সম্পদ আমেরিকা আটকে রেখেছে নিষেধাজ্ঞা দিয়ে, সেই টাকা তাকে ফেরত দিতে হবে। তার উপর থেকে যত নিষেধাজ্ঞা, অর্থাৎ আমেরিকা যত ময়লা আবর্জনা চাপিয়েছিল ইরানের উপর, সেই ময়লা আবর্জনা কার্যত আমেরিকাকেই এখন পরিষ্কার করতে হবে। তাহলে যুদ্ধ করে লাভটা কি হলো? এর চেয়ে বড় কথা, মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি ছিল সমস্ত ঘাঁটি তছনছ করে দিয়েছে। তাহলে লাভটা কি হলো? শুধু তছনছ করে দেয়নি, এই ঘাঁটিগুলো আর নতুন করে গড়তে পারবে না আমেরিকা মনে হচ্ছে না। কারণ হরমুজ প্রণালী খুলে দেবে না, জাহাজ ভর্তি করে অস্ত্র আনতে পারবে না, ঘাঁটিগুলো আর কোনোদিন দাঁড়াবে না। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যারাই আমেরিকার পরম বন্ধু, পরম শুভাকাঙ্ক্ষী ছিল, সেই দেশগুলো এখন আমেরিকাকে কিন্তু আর ভরসা করতে পারছে না। এই দেশগুলোর কাছে নিরাপত্তা নামে যে বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করত, এখন কি আর তা পারবে? ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান এবং চীন জায়গা দখল করা শুরু করেছে। এরপরে মধ্যপ্রাচ্যে আমেরিকার বা সারা বিশ্বে যে প্রভাব প্রতিপত্তি ছিল, মাতুবরে ছিল, যে অবস্থান ছিল, সেই অবস্থান, সেই প্রভাব প্রতিপত্তি কি আর কোনোদিন ফিরে পাবে? শুধু তাই না, এই যুদ্ধ করতে এসে আমেরিকা যদি এখান থেকে পরাজিত হয়ে মধ্যপ্রাচ্য থেকে চলে যায়, তাহলে ইসরায়েলের নিরাপত্তা কোথায় যাবে? এই যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডটাকে তো এখন মারাত্মক হুমকির মুখে ফেলেছে। সম্ভবত ইরানের সাথে যুদ্ধ করতে এসে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখন একটা সুতোয় বেঁধে দেওয়ার ব্যবস্থা করলো, অর্থাৎ খানিকটা ঐক্যবদ্ধ হওয়ার ব্যবস্থা করে দিল সম্ভবত আমেরিকা। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে পাকিস্তান, তুরস্ক, চীন, ইরানের প্রভাব তো বটেই, এই সমস্ত দেশের প্রভাব ব্যাপকভাবে বেড়ে যাবে, এবং একেবারে চিহ্নিত শক্তি হিসেবে ইরান এখন বিশ্বের বুকে দাঁড়িয়ে গেল। এতদিন গোপন শক্তি ছিল, ইরানকে মানে কি মানে না, নানান রকম ব্যাপার। তার সাথে যেহেতু আমেরিকার দ্বন্দ্ব, নিষেধাজ্ঞা, আমেরিকাকে উপেক্ষা করে কিন্তু কেউ ইরানের বিরুদ্ধে যেতে চাইতো না। এখন ইরানের সাথে পাকিস্তানের বিরাট বিরাট চুক্তি হচ্ছে। তাহলে তো সমস্ত সবকিছু মিলে হিসাব নিকাশ করে আমরা দেখতে পারি যে এই যুদ্ধ করতে এসে আমেরিকা আসলে খুব লাভবান হতে পারেনি। শুধু লাভবান হতে পারেনি এইখানে তা না, খোদ আমেরিকার ভেতরেও কিন্তু সংকটে পড়েছে। বহু সংখ্যক গুরুত্বপূর্ণ অফিসার, সেনা অফিসার, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, অনেকে পদত্যাগ করেছে। রাজনৈতিক ক্ষেত্রে রিপাবলিকান দল মারাত্মক রকমের সংকটে পড়েছে। সামনে নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন, সেই ইলেকশনে তারা পার পাবে কিনা সেটা একটা প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার জনগণ থেকে শুরু করে সারা বিশ্বের জনগণের কাছে একটা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি যা বলেন তিনি তা রাখেন না, তাহলে তিনি কতটুকু বিশ্বাসযোগ্য? তার সাথে কোনো চুক্তি করলে সেটা কি অক্ষত রাখবেন তিনি? সেই প্রশ্ন কিন্তু সবার আগে এখন উঠে আসছে। তার সাথে চুক্তি করতে গেলে সবাই কিন্তু 2 বারের জায়গায় 10 বার ভাবছে। সব কিছু মিলে ইরান যুদ্ধ আমেরিকার জন্য বলা হচ্ছে প্রচণ্ডভাবে একটা নেগেটিভ কর্মকাণ্ড হিসেবে দেখা দিয়েছে। এ থেকে পজিটিভ কোনো রিটার্ন আমেরিকার জন্য থাকবে না। এখন ডোনাল্ড ট্রাম্প জোর করে বলছেন যে আমাদের হাতে প্রচুর অস্ত্র আছে, কিন্তু বাস্তব ইনফরমেশন হচ্ছে তাদের অস্ত্র ভাণ্ডার মারাত্মকভাবে খালি। তাহলে লাভটা কি হলো? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন এই যুদ্ধে
ইরানের সর্বোচ্চ নেতা মারা গেছেন এবং আরও অনেক সেনা কর্মকর্তা বিজ্ঞানী অনেক মারা গেছেন, কিন্তু সমস্ত হিসাব নিকাশে আসলে লাভ কার হয়েছে আর ক্ষতি কার হয়েছে, সমস্ত হিসাব নিকাশ চূড়ান্ত যদি করেন, বেশি লাভবান কে হলো আর বেশি ক্ষতিগ্রস্ত কে হলো, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।